ও শিট, এই যে এই জায়গা পর্যন্ত অ্যাক্সিডেন্ট, যে ট্রাকটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওই যে ওখানে শ্যামলী আবার অ্যাক্সিডেন্ট করছে এখানে। এই যে মতো আর যমুনা সেতু নাই, মনে হচ্ছে দিন দিন যমুনা সেতু খেয়ে নিচ্ছে নিজেকে। সুন্দর একটি রাস্তা হচ্ছে এই বনপাড়া হাইওয়েটা বা বনপাড়ার এই রাস্তাটি। দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে নাটোর শহরে, চলে আসছি রাজশাহী শহর। ফাইনালি আই এম রিচ ইন চাঁপাইনবাবগঞ্জ। গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। এখন সময় হচ্ছে কয়টা? 7:45 বাজে। বের হওয়ার কথা ছিল হচ্ছে 6টার দিকে, বাট এখন বাজে হচ্ছে 7:45। আর 7:45টার দিকে বের হয়ে গেলাম চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে, আমার গ্রামের বাড়ির এলাকায়। তো অনেক দিন থেকে যাওয়া হয় নাই, প্রায় 1.5 মাস 2 মাসের কাছাকাছি হয়ে যাবে যাওয়া হয় নাই। সো ফাইনালি আজকে যাওয়া হচ্ছে। ও শিট, আমি গ্লাভস পরতে ভুলে গেছি। তো সকাল সকাল উঠে ওয়েদারটা মোটামুটি ভালোই দেখতেছি, ওইদিকের আকাশটাও মোটামুটি সুন্দর আছে, আর এদিকে হালকা মেঘ আছে। এখন ভয় কাজ করতেছে যে বৃষ্টি যদি হয়, কারণ ব্যাকপ্যাক কোনো কিছুই করা হয় নাই আর কি, কাভার করা হয় নাই, পলিথিন কিছু করা হয় নাই। এই যে সামনে আমার ব্যাগ আছে, কোনো সিকিউরিটি নেই, তারপর পিছনে আমার ব্যাগ আছে, কোনো সিকিউরিটি নেই। যদি বৃষ্টি হয় তাহলে ব্যাগগুলো ভিজবে আর কি। তো যাই হোক, আশা করছি বৃষ্টি হবে না, কারণ আজকের ওয়েদারেও বৃষ্টির কোনো আমি নির্দেশনা দেখি নাই। খুব স্বাভাবিকভাবে চলে যেতে পারবো আশা করছি। তো দেখতে দেখতে চান্দরা চলে আসলাম। জ্যাম পড়ছে রাস্তায়, বাট অতটা জ্যাম পড়ে নাই। পড়ছে বলতে আপনার যে জায়গায় স্টপেজ, ওই জায়গায় জ্যাম লেগে আসিল তো আসিলই, কিন্তু আহামরি অতটাও হয়নি, কারণ বাইক নিয়ে তো অত সমস্যা হয় না। দেখা যায় যে চিপা চাপা দিয়ে চলে আসা যায়। আর আমাদের আসতে কতক্ষণ লাগলো নিকুঞ্জ থেকে আসতে? আমরা 7:45 রওনা দিয়েছিলাম, এখন বাজে হচ্ছে 8:30। না, 8:30 কেন, 7:45 রওনা দিয়েছিলাম, এখন বাজে হচ্ছে 7:30। 45 মিনিট লাগলো আমাদের চান্দুরা আসতে। সো এখানে কিছুক্ষণ একটু রেস্ট করব, চাটা খাবো, খাওয়া দাওয়ার পর তারপর আবার রওনা দেব। ও মাই গড, এখানে কি হয়েছে? এত জ্যাম কেন? এই জায়গায় তো জ্যাম লাগার কথা না। সামনে কি কিছু হয়েছে? দূর দূরান্ত থেকে দেখতেছি জ্যাম লেগে আছে। কাহিনীটা কি অ্যাকচুয়ালি? অনেক দূর পর্যন্ত জ্যাম লেগে আছে, বুঝতেছি না কিসের জ্যাম এটা। অ্যাক্সিডেন্ট ছাড়া তো এইভাবে জ্যাম লাগে না সচরাচর এই রাস্তায়। মেবি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনো একটা কাহিনী ঘটছে এই জায়গায়, না হলে পসিবল না এটা। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়েছে এই জায়গায়। কি কার এটা? টয়োটা না হন্ডা? ও শিট, কি একটা অবস্থা হয়েছে কারের। এই যে এই জায়গা পর্যন্ত, ট্রাকের সাথে হয়েছে, বাসের সাথে হয়েছে, কি একটা অবস্থা। আল্লাহ মাফ করুক। এই রাস্তাটা আগে অনেক ভালো ছিল, ইদানিং এই রাস্তাটা একটু খারাপ হয়ে গেছে। এই রাস্তায় অ্যাক্সিডেন্ট হইতেছে, তারপর রাস্তা স্মুথ রাস্তা না, যে ক্লিন যে রাস্তাটা হয় ওরকম না, একটু ভাঙ্গাচোরা রাস্তা হয়ে গেছে, একটু উঁচু নিচের রাস্তা হয়ে গেছে, ঢিপি টাইপ রাস্তা হয়ে গেছে। যেমন মনে করেন যে এই যে ট্রাকগুলো যায়,
ট্রাকগুলো যেদিক দিয়ে যায় ও সাইডটা হচ্ছে গর্ত হয়ে থাকে, আর মিডিলটা হচ্ছে মানে স্মুথ হয়ে থাকে। তো এই জন্যে এই রাস্তাটা ঢিপি ঢিপি টাইপ হয়ে গেছে, বিশেষ করে ট্রাক আর চলাচলের কারণে মেবি কি বা হ্যাঁ ট্রাকের কারণে আর কি। কারণ ট্রাক হচ্ছে টনকে টন আপনারই হচ্ছে নিয়ে যাচ্ছে, যার কারণে ওজনটা হয়তো রাস্তা সামলাতে পারছে না, যার কারণে ওই রকম হয়ে গেছে। রাস্তাটাতে আগে ভালো লাগতো, কিন্তু এখন অতটা ভালো লাগে না, এখন একটু গ্যাঞ্জামও বেশি হয়েছে এই রাস্তাটাতে। আর এই যে ঢিপি ঢিপ যাই বললাম না, এই দিকটা তো তাও একটু ঠিক আছে যাওয়ার রাস্তা, মানে চান্দুরা থেকে এলেঙ্গা পর্যন্ত যাওয়ার রাস্তাটা ঠিক আছে, বাট আসার ওই দিকের রাস্তাটা বেশি একটু খারাপ রাস্তা, মানে একটু ঢিপি ঢিপি টাইপের রাস্তা ওইটা, যার কারণে ওই দিক দিয়ে আমি যখনই আসি না কেন তখন একটু সাবধানতার সাথে আমি একটু রাইড করি, একটু সাবধানতার সাথে আমি আসি। আবার কি হয়েছে এখানে তো দেখতেছি অনেক বড় জ্যাম লাগছে। আল্লাহ, আজকে বাসায় যাইতে যাইতে খবর আছে, অনেক টাইম লাগবে আজকে বাসায় যেতে যেতে। দেখছো কোন দিক দিয়ে ঢুকে দিছে, মানে ওই তো যাইতে পারবে না, আমাদের রাস্তাটা ব্লক করে রেখে দিছে। ওই কি একটা অবস্থা। হ্যাঁ শিট, আজকে প্রচুর গাড়ি ঘোড়ার চাপ, প্রচুর। অন্যান্য দিনে থেকে ভাবলাম শুক্রবারে গাড়ি ঘোড়ার চাপটা একটু কম হবে, বাট আজকে অতিরিক্ত গাড়ি ঘোড়ার চাপ, মানে বুঝলাম না কাহিনী কি অ্যাকচুয়ালি। ও আকাশটা দেখতে সেই লাগতেছে, ওয়েদারটাও চরম হয়ে আছে আজকের, ওরকম গরম নাই, হালকা পাতলা গরম আছে আর বাতাস আছে রাস্তায়, ভালো লাগতেছে ওয়েদারটা। কিন্তু রাস্তায় অতিরিক্ত গ্যাঞ্জাম, এই জন্য একটু বিরক্ত লাগতেছে। এখানে সচরাচর তো এত জ্যাম হয় না। এই যে অ্যাক্সিডেন্ট, যে ট্রাকটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যে ওখানে একটু আগে যে দেখলেন একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে এরকম প্রবলেমটা হয়েছিল। তো যাই হোক, জ্যাম ছাড়লো। ও রে আল্লাহ, আজকে কয়টা অ্যাক্সিডেন্টের দেখবো। ওই যে সামনে আর একটা বাস দেখতেছি অ্যাক্সিডেন্ট করছে, এটা কি বাস? শ্যামলী আবার অ্যাক্সিডেন্ট করছে এখানে। এই যে ওই আল্লাহ, রাস্তায় আজকে অ্যাক্সিডেন্ট দেখতে দেখতেই শুধু যাইতেছি, আজকে এত পরিমাণে অ্যাক্সিডেন্ট। আল্লাহ, দেখতে দেখতে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেতু যমুনা সেতুতে চলে আসলাম। সামনে হচ্ছে যমুনা সেতুর টোল প্লাজা। যমুনা সেতুর এই জায়গাটা আমাকে দেখতে ভালো লাগে, মানে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মানে এত যে রাস্তা আছে বা সেতু আছে, একটা হচ্ছে পদ্মা আর হচ্ছে যমুনা, এই দুইটা সেতুর রাস্তাটা সবসময় একদম ক্লিন থাকে, যার কারণে দেখতে ভালো লাগে। আর সাইডে যে গাছগুলো, যার কারণে আরও সুন্দর লাগে। আর যমুনা সেতুতে আপনার টোল হচ্ছে মাত্র 50 টাকা বাইকের জন্য। এই যে এখন টোল দিব, দিয়ে চলে যাব, দাও 50 টাকা টোল। এই যে এখন দৌড় দিব যমুনা সেতুর উপর দিয়ে। তো চর পড়তেছে যমুনা সেতুতে। আগে যখন আসতাম তখন একদম সম্পূর্ণ কি বলবো, মানে পানিতে থই থই করতো এই বর্ষার টাইমে, এই টাইমটাতে। বাট এখন পানিতে থই থই করতেছে না, এখন আছে পানি, না থাকে না, পানি আছে, বাট হচ্ছে এই যে চর অতিরিক্ত পড়ে গেছে, অতিরিক্ত এই সাইডে চর অতিরিক্ত পড়ে গেছে। আগের মতো আর যমুনা সেতু নাই, মনে হচ্ছে দিন দিন যমুনা সেতু খেয়ে নিচ্ছে নিজেকে, মানে পানি থাকছে না যমুনা সেতুতে। আর আরেকটা বিষয় শুনলাম, এটা সত্য কিনা জানি না, যমুনা সেতুর সাইডে যে রেল লাইনটা ছিল, এই রেল লাইনে তো এখন রেল চলাচল বন্ধ করে দিচ্ছে। আমি শুনলাম ওটা নাকি বাইকারদের জন্য আলাদা লেন করবে, মানে বাইকারদের জন্য আলাদা যদি লেন করে তাহলে একটু সমস্যা হতে পারে, কারণ বাইকাররা যাবে আসবে। এই ভাইয়া, তো বাইকাররা যাবে আসবে, মানে ও সাইড দিয়েও আসবে ওদিক দিয়ে, আবার যাবে ওর সাইড দিয়েও যাবে।
মানে এটা হবে কিনা জানি না, তবে আমি শুনলাম। আর উত্তরবঙ্গের মানুষ হয়তো এখন খুশি, কারণ ওই যে সাইডে রেল লাইন হয়েছে, বাংলাদেশের মানে বৃহত্তম একটা রেল লাইন, 1 নম্বর রেল লাইন যেটাকে বলে আর কি। এর থেকে বড় আর রেল সেতু নেই বা রেল লাইনও নেই, মানে সেতু আর কি, রেল লাইন বলতেছি, সেতু, রেল সেতু আর কি, সব থেকে বড় এটা। দেখছেন এই রাস্তাটা কি সুন্দর রাস্তা না? এটা হচ্ছে 2 লেন্থের রাস্তা, এইদিকে এক পাশ ওইদিকে এক পাশ। এটা হচ্ছে যমুনা সেতুর পর থেকে সিরাজগঞ্জ হাতিকুটুম না হাতিকুমুল এরকম একটা জায়গা হবে আর কি, চত্বর। তো ওই জায়গা পর্যন্ত এইরকম সম্পূর্ণ রাস্তা। এই রাস্তাটা আগে সিঙ্গেল রোড ছিল, অনেক অ্যাক্সিডেন্ট হতো, তারপর অনেক গ্যাঞ্জাম হয়ে থাকতো। বাট এখন রাস্তাটা 2 লেন্থের হওয়াতে বা 4 লেন্থের হওয়াতে রাস্তাটার মানে চিত্রটাই ভিন্ন হয়ে গেছে, রাস্তাটার সৌন্দর্যটাই মানে ভিন্ন হয়ে গেছে। আগে দেখতে একটু অন্যরকম লাগতো, আগেও সুন্দর লাগতো, না সুন্দর লাগা না, আগে সুন্দর লাগতো, বাট আগের থেকে রাস্তাটা হওয়ার পরে এখন অতিরিক্ত সুন্দর লাগতেছে, মানে প্রচুর পরিমাণে সুন্দর। আর রাস্তাটা এমন ফ্রেশ কন্ডিশন আর এমনই স্মুথ রাস্তা, আপনি এই রাস্তায় যদি 100তেও গাড়ি চালান না কেন, তারপরও কিন্তু মনে হবে যে না, গাড়িটা আর একটু টানে। মানে এই রাস্তায় হায়ার সিসি বাইক আনলে মানে তাও কম পড়ে যাবে মনে হয়, এরকম স্মুথ রাস্তা আর এরকম বড় একটা রাস্তা। আজকে দেখতেছি গাড়ি ঘোড়ার অনেক চাপ পড়তেছে, অনেক অনেক, মানে ঢাকার বাসের থেকে দেখতেছি এই যে ট্রাকগুলো বেশি। একটু আগে ট্রাকের পিছন পিছন আসতেছিলাম, মনে হয় ওটা হচ্ছে কি পিচ ঢালাই করে যে খোয়াগুলো আছে, ওগুলো হচ্ছে ট্রাক আছে, মানে ট্রাকে হচ্ছে ওগুলো আছে। তো আমি যাইতেছি আর আমার শুধু মানে লাগতেছে, মানে হেলমেটের গ্লাস নামে রাখছি, হেলমেটে এসে ঠাস ঠাস করে লাগতেছে, শরীরে লাগতেছে, মানে ছোট ছোট কণাগুলো শরীরে এসে লাগতেছে, তো অনেক জ্বলতেছিল। তো যত ট্রাক পার করলাম, ট্রাক পার করার এই তো সুন্দর রাস্তা, রাস্তাটা আরও ভালো লাগে আমার এই যে এরকম ওয়েদারের কারণে, এরকম ওয়েদারের কারণে, তারপর গ্রাম পরিবেশের কারণে রাস্তাটা আরও সুন্দর লাগে। তো এর থেকেও সুন্দর রাস্তা আরও সামনে আছে, আপনাদেরকে দেখায় আমি যে কত সুন্দর রাস্তা। আপনারা চিনেন যে বনপাড়া হাইওয়ে, একদম চলেন তাহলে ওই রাস্তা একদম চলে যায়। এই সেই রাস্তা, উত্তরবঙ্গের খুব প্রচলিত ও সুন্দর একটি রাস্তা হচ্ছে এই বনপাড়া হাইওয়েটা বা বনপাড়ার এই রাস্তাটি। এই রাস্তাটি সুন্দর হওয়ার কারণ অনেক আছে, তার মধ্যে 2টি বিশেষ কারণ হচ্ছে এই যে 2 সাইডে গাছ, যার কারণে রাস্তাটা সবসময় ছায়া হয়ে থাকে, যত গরম পড়ুক না কেন বা যত রোদ পড়ুক না কেন, রাস্তা সবসময় ছায়া হয়ে থাকে। আর আরেকটা বিশেষত্ব হচ্ছে এর হচ্ছে বিল, এই যে পাশে হচ্ছে সম্পূর্ণ হচ্ছে বিল, এটা হচ্ছে কি বিল যেন বলে, ভুলে গেছি আর কি, নামটা ভুলে গেছি, পেটে আসছে মুখে আসতেছে না। তো এসব বিষয়ের জন্যে আর কি রাস্তাটা খুব প্রচলিত মানুষের কাছে এবং খুবই জনপ্রিয় এই রাস্তাটি, বনপাড়া হাইওয়েটি। এই রাস্তায় আমি যখনই আসে না কেন তখনই আমি একটু দাঁড়াই, কিছুক্ষণ পর একটু দাঁড়াবো, আমি দাঁড়িয়ে একটু ছবি তুলবো, একটু রিল্যাক্স হবো, 2 জন ফ্রেন্ড মিলে একটু গল্প করবো, একটু আড্ডা দিব এই রাস্তায়, দেন আবার চলে যাব। এই রাস্তাটা মানে আমি জয়বারে আসি না কেন জয়বারে মুগ্ধ হই, বিশেষ করে আমার নেচার অনেক পছন্দ, যার কারণে রাস্তাটা আমার মানে সবসময় আমাকে মুগ্ধ করে। এই যে খুব ইচ্ছে আছে যে বিলের পানিতে নৌকাতে করে ভ্রমণ করব, একসময় আসবো ইনশাল্লাহ, কোনো এক সময় আসবো, এসে নৌকাতে ভ্রমণ করব এই বিলগুলোতে। পানি পুরো একদম থই থই হয়ে আছে, একদম থই থই পানি। এই যে আজকে মানে সব কিছু মিলে ওয়েদারটা একদম চরম, মানে সব কিছু খুব সুন্দর লাগতেছে। কারণ এই যে আকাশের ক্লাউডসগুলো দেখেন, মানে খণ্ড খণ্ড হয়ে আছে, দেখতে সুন্দর লাগতেছে। গাছগাছালি পুরো সবুজ পাতা হয়ে আছে গাছের, তার মধ্যে এই যে 2 সাইডে হচ্ছে পানি, বিলের পানি, যার কারণে মানে পুরো আমি মুগ্ধ, সব কিছুতে আমি মুগ্ধ, মানে কিছু বলার নাই রাস্তায়। তো বেশি কথা বলবো না, আপনারা ছোট করে একটু রাস্তার ভিউটা উপভোগ করেন।
দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে নাটোর শহরে। এটা হচ্ছে হরিশপুর বাইপাস, এটা নাটোরের ঢাকা বাস স্ট্যান্ড। ঢাকার যত বাস সব এই জায়গা থেকে ছাড়ে। এটা কি আই ডোন্ট নো। আর রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে সামনে, হচ্ছে হাতের বামে, আর সোজায় হচ্ছে নাটোর শহর। আর সামনে একটা মোড় আছে, এটারও আর সামনে মোড় আছে একটা, ওই মোড়ের ডান দিকে বগুড়া যাওয়া যায়, বগুড়া রংপুর ওইসবে যাওয়া যায়। আর আমরা এখন চলে যাব এই বাম দিকে বাইপাস রুট দিয়ে একদম চাপায় রাজশাহী হয়ে চাপায় একদম দৌড় দিব। এই যে এই রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা হচ্ছে শহরে ঢোকার। শহর দিয়ে জীবন আপনারা যাবেন না, কারণ শহরে যদি একবার ঢুকেন, নাটোর শহরে কিন্তু প্রচুর গ্যাঞ্জাম হয়। আর রেল লাইন আছে তো, যার কারণে আরও অধিক পরিমাণে গ্যাঞ্জাম হয়, যে কারণে ও সাইডে ঢুকবেন না। আপনারা যদি রাজশাহী বা আদার্স কোনো জায়গায় যাইতে চান, চাপায় রাজশাহী যে কোনো জায়গায় আপনারা যেতে চান, তাহলে আপনি এই রুটটা ধরতে পারেন। এটা হচ্ছে বাইপাস রুট, এই রুটটা সবসময় ফাঁকাই থাকে, এই রুটটা আপনারা অবলম্বন করতে পারেন। একটু পর আমি আমার ফ্রেন্ডকে নামাই দিব, তারপরে আমি একা রাইড করে যাব হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। যেহেতু নাটোর চলে আসছি, আর ওই নাটোর নামবে, নাটোর বাইপাসে ওকে নামাই দিব, নামাই দিয়ে দেন হচ্ছে আমি চলে যাব চাঁপাইনবাবগঞ্জ। ইনশাল্লাহ। তাহলে যা, তাহলে মামা দেখা হবে নি। ওকে, আল্লাহ হাফেজ। আবার একসাথে যাব কিন্তু, একসাথে যাব কিন্তু। আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। সো আমার বন্ধু চলে গেল, বন্ধুকে রেখে দিলাম। এখন আমি সুন্দর মতো করে বাসায়, এই জায়গা থেকে যেতে 2 ঘন্টা টাইম লাগবে। নাটোর থেকে চাঁপাইনবাবগঞ্জ 2 ঘন্টা টাইম। ভাবতেছি আর দাঁড়াবো না, বাট না দাঁড়ালে না, যেহেতু অনেক দাঁড়াইছি, এই 2 ঘন্টা টানা জার্নি করা আমার পক্ষে সম্ভব হবে না। তাই রাজশাহীতে গিয়ে একদম দাঁড়াবো, তারপর ওই জায়গায় লাস্ট স্টপেজ দাঁড়িয়ে একদম রাজশাহী থেকে গো বাসা, একদম হচ্ছে গো। চলে আসছি রাজশাহী শহর, সোজা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, আর হচ্ছে ডান দিকে হচ্ছে এয়ারপোর্ট আর নগর রাস্তা, আর বাম দিকের রাস্তা হচ্ছে রাজশাহী শহরের রাস্তা। আর আমরা চলে যাবো সোজা এই যে আমচত্বর। এই আমচত্বরের সিম্বল মানে বুঝায় রাজশাহী আসলে আমের কান্ট্রি, আমের দেশ রাজশাহী। রাজশাহীর মতো আম বাংলাদেশে কোথাও উৎপাদন হয় না। চাঁপাইনবাবগঞ্জের আম বিখ্যাত তো ছিল, ইদানিং হচ্ছে নওগাঁর আম বিখ্যাত হয়েছে। কিন্তু স্বাদের দিক থেকে যদি বলতে হয়, তাহলে অবশ্যই চাঁপাইনবাবগঞ্জ এগিয়ে। যতই উৎপাদন বেশি হোক না কেন নওগাঁ, কিন্তু স্বাদের দিক থেকে বলতে গেলে চাঁপাইনবাবগঞ্জই বেস্ট। চাঁপাইনবাবগঞ্জের আমের মতো মিষ্টি স্বাদ আর কোথাও পাওয়া যায় না, বাংলাদেশের কোনো জায়গায় না। এই জন্য তো চাঁপাইয়ের আমের বহুত চাহিদা, বহুত। আজকের দিনটা অনেক গরম, প্রচুর পরিমাণে গরম, মানে আমার পায়ের একটু জায়গা ফাঁকা আছে, তো এমন পরিমাণ গরম লাগতেছে বলার বাইরে। প্রচুর পরিমাণ গরম লাগতেছে, বাতাসটা গরম বাতাস লাগতেছে। মাঝে মধ্যে যখন গাছের ছায়া পাইতেছি, তখন ঠান্ডা বাতাস লাগতেছে। এই যে এখন ঠান্ডা বাতাস লাগলো, এই যে রোদে যখন আসলাম তখন গরম বাতাস লাগতেছে। আর প্রচুর পরিমাণে টায়ার্ড হয়ে গেছি। আজকে থামা হয়েছে অনেক মানে অনেক, প্রায় 1 ঘন্টা পর থামা হয়েছে। আর পিছনে প্লিয়ন ছিল আমার ফ্রেন্ড, সো 1 ঘন্টা পর দাঁড়াতে হয়েছে, যেহেতু ওর অভ্যাস নেই। দাঁড়াতে আসছি, আর রেস্টও নিছি অনেকক্ষণ, প্রায় 2 কি 2.5 ঘন্টার মতো শুধু রেস্ট নিছি। 2.5 ঘন্টা হবে না, 2 ঘন্টা মেবি হবে, 2 ঘন্টার মতো রেস্ট নিছি। এক জায়গায় দাঁড়াইছিলাম প্রায় 1/2 ঘন্টার উপরে, সিরাজগঞ্জের ওই জায়গায় প্রায় 1/2 ঘন্টার উপরে দাঁড়াইছিলাম। তো এই জন্য একটু টায়ার্ড লাগতেছে। অ্যাকচুয়ালি মানে বাইক রাইডের সময় যত বেশি থামা যায় না কেন, তত মনে হয় যে শরীর ছেড়ে দেয়। আর এখন দুপুর, রোদ পড়তেছে, শরীরটা মনে হচ্ছে আরও টায়ার্ড। মানে পেটে কিছু পড়ে নাই তো, যার কারণে শরীরটা টায়ার্ড লাগতেছে। যখন পেটে কিছু পড়বে তখন অবশ্যই শরীরটা আবার ভালো লাগবে। বাসায় যাব, ফ্রেশ হব, গোসল করব, দেন একটা ঘুম দিব, তাহলে শরীর একদম ঝাঁকাঝাঁক। আহা, কি সুন্দর রাস্তা, গাছগুলো একদম
মানে দুই দিকের সাথে লেগে আছে, ছায়া, পুরো রাস্তা একদম ছায়া, আর ঠান্ডা লাগতেছে এই জায়গায়। এতক্ষণ গরম লাগলো, বাট এই জায়গায় যখনই ঢুকলাম না কেন তখনই একটা ঠান্ডা লাগলো। এই রাস্তাও বহুল প্রচলিত, চাপাই রাজশাহী হাইওয়ে। এই যে দুই সাইডে গাছ, গাছগুলো একদম সারিবদ্ধভাবে লেগে আছে, একে অপরের সাথে লেগে আছে, দেখতে সুন্দর লাগতেছে আর একটু শান্তিও লাগতেছে। কারণ এতক্ষণ যে পরিমাণ গরম লাগলো এই রাস্তায় ঢোকার পর, মানে শরীরটা মনে হচ্ছে ঠান্ডা হয়ে গেল, আর টায়ার্ড হয়ে আছে শরীর অনেক, যার কারণে আরও ভালো লাগতেছে। মনে হচ্ছে যে একটা শান্ত একটা নিঃশ্বাস নিচ্ছি, ঠান্ডা নিঃশ্বাস নিচ্ছি, এরকম মনে হচ্ছে। রাজশাহী আসলে মনে হয় যে নিজের এলাকাতে চলে আসছি, কারণ রাজশাহী থেকে চাপাই তো বেশি দূর না, আর রাজশাহীতে বহুদিন থাকছি, যার কারণে আরও মনে হয় যে রাজশাহী চলে আসলাম। কারণ মন চাইলে চাপাই থেকে রাজশাহী চলে যাওয়া যায়, আবার রাজশাহী থেকে চাপাই চলে যাওয়া যায় মন চাইলে। যার কারণে যখনই আমি ঢাকা থেকে চাপাই যাই না কেন, রাজশাহীতে আসলে মনে হয় যে নিজের এলাকাতে চলে আসলাম, মানে একটা স্বস্তি কাজ করে আর কি। ও সে লাগছে, এইরকমভাবে হয়ে আছে, মনে হচ্ছে আমি পাহাড়ে কোনো ঢালে উঠতেছি, এরকম লাগতেছে। সো ফাইনালি আই এম রিচ ইন চাঁপাইনবাবগঞ্জ আফটার 7 hour জার্নি অর রাইড এক্সিট। স্বাগতম সড়ক বিভাগ চাঁপাইনবাবগঞ্জ। হ্যাঁ, পুরোপুরি 7 ঘন্টা লাগলো আমার চাঁপাইনবাবগঞ্জে পৌঁছাতে, ঢাকাতে। মানে রেস্ট তো নিছি, আস্তে আস্তে আসছি, তারপর 7 ঘন্টা টোটাল লাগলো হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে ঢুকতে। আর চাঁপাইনবাবগঞ্জে ঢুকে কেমন একটা শান্তি লাগতেছে, নিজের এলাকার শান্তি আলাদাই, নিজের এলাকার শান্তি একটা আলাদাই, নিজের এলাকার থাকাটাও আলাদা, সব কিছুতে নিজের এলাকা মানে তুলনা নাই। আপনি যেখানে যান না কেন, বিদেশ যান, যত শান্তিতে থাকুক না কেন, নিজের এলাকাতে থাকার মতো শান্তি নাই, বা নিজের এলাকাতে আসার মতো অনুভূতিটার খুশিটা আর কি নাই। ও আরেকটু হলে পাখিতে লাগতো। ও তো অবশ্যই তো পৌঁছে গেলাম চাঁপাইনবাবগঞ্জ। ইনশাল্লাহ আপনাদেরকে চাঁপাইনবাবগঞ্জ নিয়ে সুন্দর একটা ব্লগ উপহার দিব আমি। আর আজকের মতো এই জায়গায় অনেক টায়ার্ড, আর কথা বলার এনার্জিও নাই। দেখা হবে আপনাদের সাথে নেক্সট আর একটা ব্লগ নিয়ে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।